বলছিলাম কি ছোট, মেঝো কি এখনো ঘুম থেকে ওঠেনি? সেই যে সকাল থেকে শুরু হয়েছিল কাজ, দুজন তো কলুর ঘানি টেনেই যাচ্ছি। মেঝোটা যদি একটু সাহায্য করতো তাহলে ভালো হতো। কি আর বলবো দিদি, ও তো সারাক্ষণ শুধু শুয়েই থাকে, কাজের বেলায় শুধু ফাঁকিবাজি। কতবার করে বলেছি যে দিদি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ো, তাহলে তোমার শরীর স্বাস্থ্যটাও ভালো হবে আর সংসারের কাজগুলো একটু এগিয়ে দেওয়া যাবে। কে শুনে কার কথা? আমার তো কোনো কথাই শুনে না দিদি। শুনবে না রে ছোট, শুনবে না। আমাদের কথা মেঝু কোনোদিন শুনেছিল বলতো? এই সংসারে আমরাই তো তিনটে বউ, এই বাড়িটাকে দেখার দায়িত্ব তো আমাদের। সংসারটা যদি তিনজন মিলেমিশে চালাতাম তাহলে বোধহয় আরো ভালো হতো। দিদি ভাই, এটা জীবনেও হবে না, কারণ মেজো দিদি তো চাই না আমাদের সাথে মিলেমিশে চলতে। এতে তো আমরা তাকে আর জোর জবরদস্তি করতে পারি না, কারণ সবারই তো বাক স্বাধীনতা রয়েছে। থাক রে ছোট, মেঝুর যদি সেভাবেই ভালো লাগে তাহলে ওকে তার মতোই থাকতে দে। কারণ মেঝোকেও আমরা অনেক ভালোবাসি, সেটা তো তুই জানিসই। হ্যাঁ দিদি, এটা তুমি একদম ঠিক কথাই বলেছ। কারণ আমরা যেমন এ বাড়ির বউ, তেমনই মেঝো দিদিও তো এ বাড়ির বউ। আমাদের যতটুকু অধিকার রয়েছে তারও ঠিক ততটাই রয়েছে, তাই একজনে কাজ করে নিলেই হলো। তা বলি, আমার কথা যদি তোমরা না গিবোধ করো তো তোমাদের পেটে কি ভাত হজম হয় না? আর ভাত হজম হবেই বা কি করে? কুকুরের পেটে তো আর ঘি সহ্য হয় না। আমি হচ্ছি এই বাড়ির মেঝো বউ, আমি রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। তোমরা তো আমার গিবোধ করবেই, কারণ আমার ধারে কাছেও যে তোমরা কোনোদিন আসতে পারবে না। নিজেদের দিকে তাকাও, বুঝেছো? নিজেদের দিকে তাকাও। আমার গিবোধগুলো করার আগে না, নিজেদের রূপ গুণ কাজকর্ম তথাকথিত যা যা আছে সব কিছু বিবেচনা করে তারপর মানুষের নামে গিবোধ করো, কেমন? কুকুর সব সময় পায়ের নিচে কামড় দেয়, এটা আমি সব সময় মেনে চলি। মেঝো, তুই একদম ভুল বলছিস বোন। তোর নামে আমরা কিছুই বলছি না। আমরা যে তোকে কতটা ভালোবাসি সেটা শুধু আমরাই জানি। আমরা শুধু এটাই বলছিলাম যে সকাল সকাল যদি ঘুম থেকে উঠতিস তাহলে তো তোর শরীর স্বাস্থ্যটাও ভালো থাকতো। এই যে দেখ না, দুদিন পর পর অসুস্থ হয়ে যাস। আর মেঝো দিদি, তুমি আমাদেরকে কি করে কুকুরের সাথে তুলনা করছো বলো তো? আমরা তোমার আপন যা, আমরা কোনো রাস্তাঘাটের কুকুর নই। শুধু শুধু কথা সবটা না শুনে বুঝি মাঝখানে এসে এইসব ওসব বলতে থাকো। এসব করাটা কিন্তু একদম ঠিক নয়। চুপ কর মিচকে ইঁদুর, তোর সাথে কে কথা বলছে রে? গরিব বাড়ির মেয়ে ছিলিস, এখন এখানে উঠে লাখ সাহেব হয়ে গেছিস নাকি? আমার বাপ ঠাকুরদারা সবাই ছিল অনেক ধনী, তাই আমার চাল চলনও সেরকম ধনী মানুষের মতোই থাকবে, তোদের মতো ছোট লোকদের মতো থাকবে না। তা বলি, রান্নাটা কি হয়েছে? যদি হয়ে থাকে খাবারটা নিয়ে আসিস ঘরে। রান্নাঘরে বসে বসে রাজ্যের যত গিবদ আছে তোরা দুজন শুধু করতে থাকিস। মানুষের ঘরে কি আর বউ নেই? যত সব, ঘুম থেকে উঠেই মনটা খারাপ হয়ে গেল। এসবের কথায় কেন যে আমি কান দিতে আসি সেটা তো আমারই দোষ। আমি হচ্ছি সব থেকে বড় বাজে একটা মানুষ। ধ্যাত, সারাটা দিন আমার খারাপ যাবে। কে রে রঘু, তোর দোকানপাতির কি খবর? তোর তো কোনো দেখাই নেই রে কিছুদিন ধরে। তা তোর সাথে আমার কিছু কথা ছিল রে। যদি তোর সময় থাকে তাহলে তোকে কথাগুলো বলতে পারি আর কি, না হলে চলে যাচ্ছি। নতুন নতুন ব্যবসা খুলেছিস, ভাইকে তো ভুলেই গেলি। আরে মেজিদা, এটা তুমি কেমন কথা বলছো? নিজের দাদাকে কি কেউ ভুলে যায়? বলো বলো দাদা, কি কথা বলো, আমি শোনার জন্য প্রস্তুত আছি। আমি বড় দাদাকে নিয়ে কিছু বলতে চাই তোকে, বুঝেছিস? শোন, বাবার মৃত্যুর আগে যে সম্পত্তিটা ছিল সেটার পুরোটাই ব্যবসার কাজে বড় দাদা দেখাশোনা করছে। সেখান থেকে যে লাভটা আসে সেটা কিন্তু ও পুরোটাই তার পকেটে ভরে নেয়।
তাই বলছিলাম যে সম্পত্তিটা যদি 3 ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে ফেলি তো কেমন হয়? আমি তো আর এটা একা করতে পারবো না, তাই তোর সম্মতি চাচ্ছি আর কি। এটা তুমি কেমন কথা বলছো মেজদা? বড় দাদা আমাদের পিতার সমতুল্য। সেই ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, এরপর থেকেই বড় দাদাই তো আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছেন। আর তোমায় কে সব বললো দাদা যে সবটা টাকাই দাদার পকেটে ভরে নেয়? এ কথাগুলো আমি বিশ্বাস করি না, বুঝেছো? তুই বিশ্বাস করবি কি করে? তুই তো অন্ধ রে, অন্ধ। জানিস না রে, ওই দাদা যে আমাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলিয়ে বালিয়ে কত কিছু যে কেড়ে নিচ্ছে সেটা শুধু আমিই বুঝতে পারছি। তবে আমি দমে থাকবো না, আমি এর একটা বিহিত করবই করব, কারণ আমি আলাদা হতে চাই। আমার গিন্নিরও এসব ভালো লাগছে না, আমরা আলাদা ভাবে থাকতে চাই। আর কত আর কত 3টা পরিবার একসাথে থাকবো বলতো? সে যদি তুমি আলাদা থাকতে চাও, সেটা বড় দাদার সাথে খোলাখুলি ভাবে কথা বলো। আমি বড় দাদার থেকে আলাদা হতে পারবো না, কারণ বড় দাদার জন্যই আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আমি নিজের দাদার সাথে বেইমানি করতে পারবো না, আমাকে ক্ষমা করে দিও মেজদা। আমি তো ওই সম্পত্তি আলাদা ভাগ করেই ছাড়বো, বাড়িটাও আলাদা করব, সমান ভাগে ভাগ করে নেবে সবাই। না হলে আমি আমি কিন্তু খুব খারাপ একটা কাণ্ড ঘটিয়ে ফেলবো, শুধু সময়ের অপেক্ষা। বাহ বাহ গিন্নি, আজকে তো তরকারিটা ভালোই হয়েছে, কিন্তু তুমি খাবে না গিন্নি? তোমার মনটা এরকম খারাপ লাগছে কেন? কিছু কি হয়েছে নাকি? কি হলো গিন্নি, আমার সাথে কথা বলছো না কেন? তোমার মনটা তো আজকে খুবই খারাপ। সংসারে কি কোনো ঝামেলা টামেলা হলো নাকি গিন্নি? খুলে বলো না আমাকে। ঝামেলা বলতে ওরকম তো কোনো ঝামেলা নেই, তবে মেজো বউকে নিয়ে আমাদের একটু সমস্যা হচ্ছে। আমাদের সমস্যা বললে ভুল হবে, সমস্যাটা হচ্ছে আসলে মেজোর। সারাটা দিন আমি আর ছোট হাড় ভাঙা খাটুনি খেটে সংসারটাকে আগলে আগলে রাখছি, আর মেঝোটা সারা দিন পায়ের উপর পা তুলে খায়, আর আমার আর ছোটর নামে বদনাম রটায় গ্রামে গঞ্জে। এই যে দেখো না, তিলে তিলে সংসারটাকে গড়ে কতটা বড় করলাম, কিন্তু এই সংসারটা বোধহয় টিকবে না গো, টিকবে না। আমার যে মনটা শুধু কু গায়। আহা গিন্নি, সব সংসারে ঝামেলা ঝঞ্ঝা হয়, এসব নিয়ে তুমি ভেবো না তো, আস্তে আস্তে সবকিছুই ঠিক হয়ে যাবে। আর আমি বড় দাদা ওদের, আমি তো পিতার সমতুল্য, ওদেরকে কোলে পিঠে করে আমি তো মানুষ করেছি। ওরা আমার সাথে এমন কিছু করবে না যেটায় আমি কষ্ট পাই, বুঝেছো? তাই তুমি নিশ্চিন্তে থাকো তো গিন্নি, ওসব নিয়ে ভেবে নিজের শরীরটাকে ক্ষতি করো না। সেটাই যেন হয় গো, সেটাই যেন হয়। এটাই আমি সব সময় ভাবি, আমাদের এই সংসারটা যেন যেভাবে চলছে সেভাবেই যেন চলে, আরো যেন ভালোবাসা বৃদ্ধি পায়। আহা গিন্নি, তুমি একদম ভেবো না তো, আমি তো তোমায় কথা দিয়েছি যে এই বাড়ি থেকে ওদেরকে তাড়িয়ে আমরা আলাদা হয়ে যাব। তুমি এভাবে মুখটাকে অমাবস্যার চাঁদের মতো করে রেখো না তো, আমার যে বড্ড মনটা খারাপ হয়ে যায় গো গিন্নি। মুখটাকে আমি সোজা করে কি করে রাখবো বলো তো? তোমার ওই ভাইয়ের 2 বউ আমাকে কি ওই অবস্থায় রেখেছে? তারা সারা দিন আমার নামে কিবোধ করে, গ্রামে গঞ্জে আমার নামে কুৎসা রটায়। আরে আমার পাগলি গিন্নি, তুমি কেন বোঝো না? তোমাকে ওরা যে হিংসে করে, কারণ তুমি যে রূপে গুণে অনন্যা। শোনো, আমি এত প্রশংসা শুনতে চাই না, আমি শুধু চাই আমি এই বাড়িতে একাই শুধু রাজত্ব করব, আর তোমার ওই 2 ভাইকে কিভাবে তাড়াবে সেটা তোমার ব্যাপার। আমি পারলে এই বাড়ি ঘর বেচে দিয়ে অন্য জায়গায় চলে যাব, তবু আমি এখানে এক মুহূর্ত থাকতে চাই না, আর থাকলেও ওদের সাথে তো এক মুহূর্ত নয়। তোমার ওই 2 ভাইয়ের বউ আমাকে জ্বালিয়ে মারলো, সকাল থেকে শুরু হয় গীবত, সারা দিন রাত 24 ঘন্টা এখানে ওখানে বসে বসে আমার নামে কোচ্চা রটায়। দেখো একদিন এদের জন্য না আমি পাগল হয়ে বের হয়ে যাব, তারপর তুমি আমাকে সারা জীবনের মতো হারিয়ে ফেলবে।
চিন্তা করো না গিন্নি, চিন্তা করো না, আমি আর একটা ব্যবস্থা করছি খুব তাড়াতাড়ি। তুমি শুধু একটু অপেক্ষা করো না। জানো গিন্নি আজকে কি হয়েছে? মেজদা তো পাগল হয়ে গেছে, সে আলাদা হতে চায় আমাদের থেকে। আচ্ছা তুমি বলো না গিন্নি, যে দাদা ছোট থেকে কোলে পিঠে করে আমাদেরকে লালন পালন করে বড় করে নিজের জায়গাটা দেখিয়ে দিয়েছে, সেই দাদার সাথে কিভাবে প্রতারণা করতে পারি? ঈশ্বর কি জীবনেও আমাদেরকে ক্ষমা করবে বলো তো তুমি? এইসব তুমি কি কথা বলছো? মেজদা এরকম কথা বলেছে তোমায়? ছি 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 ছি, এরকম স্বার্থপর ভাই আমি জীবনেও কোথাও দেখিনি। আমি জানি গো এটা কার বুদ্ধি, ওই মেজো বউর বুদ্ধি এটা। কারণ মেজদা তো এরকম ছিল না। সবার কাছ থেকে শুনেছি মেজদা নাকি বিয়ের আগে অন্যরকম ছিল, বিয়ে হবার পর থেকে বউয়ের কথাই শুনে শুনে এরকমটা হয়েছে। আমার না মনটা খুব গাইছে, জানি না কি থেকে যে কি হয়। যাই হয়ে যাক না কেন গিন্নি, আমি জীবনেও আলাদা হতে পারবো না বর্দা থেকে। বর্দা আর বৌদি তো আমার পিতামাতার সমতুল্য। বৌদি বিয়ে হয়ে এসেছে অনেকগুলো বছর হয়ে গেছে, তখনও আমি অনেকটাই ছোট। আমাকে বৌদি নিজ সন্তানের মতো লালন পালন করত। আমি কি করে এদেরকে ভুলে যেতে পারি? আসলে গো পৃথিবীটা বড্ড নিষ্ঠুর। না হলে মেজদা এরকমটা কি করে করতে পারে, যেখানে দাদা আর বৌদি কত ভালো মানুষ। এই বাড়িতে বিয়ে হবার পর থেকে আমাকে কোনোদিনও বুঝতে দেয়নি যে আমি অন্য একটা বাড়িতে এসেছি। হ্যাঁ গিন্নি, কি যে হবে বিধাতাই জানে। তবে বিধাতার কাছে এটাই চাই, যেন সবকিছুই ঠিকঠাক ভাবে চলে। এই যে দেখ রে মালতী, তোর একমাত্র পিসি চলে এসেছে তোর কাছে। কতদিন তোকে দেখি না রে মা, কতদিন তোকে দেখি না। আরে আরে আমার একমাত্র পিসি এসেছে। ওগো কে কোথায় আছো, দেখে যাও গো, দেখে যাও, আমার একটি মাত্র সোনামণি পিসি এসেছে। এসো এসো পিসি, আমার বউকে এসো, তোমায় কতদিন ধরে দেখি না। সেই যে বাবার কাছ থেকে তুমি বিদায় নিয়ে কোথায় চলে গিয়েছিলে, এরপর থেকে তো আর তোমার দেখা পাইনি। তা কোথায় ছিলে গো তুমি? আর বলিস না রে বাছা, আমি তো ব্রত করতে চলে গিয়েছিলাম রে। সেই হিমালয়ের পর্বতেই আমি ছিলাম রে এতদিন। আজকে ছাড়া পেলাম, তাই সোজা তোর কাছে চলে এলাম। আমি এখানে কিছুদিন তোর সাথে থাকবো রে বাছা। তোর সাথে থেকে একটু ভালো মন্দ খেয়ে মুখে যে চাঁদাটা পড়েছে, সেই চাঁদাটাকে একটু দূর করতে এসেছি রে। তা বলি, ওরা কারা রে? ওরা দূরে দাঁড়িয়ে কি দেখছেটা কি শুনি? তামাশা হচ্ছে নাকি এখানে? আর বলো না পিসি, কত কিছুই যে এখন থেকে দেখতে পারবে, সেটা শুধু দেখতেই থাকো। ওরা হচ্ছে এই সংসারের বাকি দুটো বউ। ওদের কথা বলে কোনো লাভ নেই পিসি, কারণ এই সংসারে আমি একমাত্র বউ, যার কথাই পুরো সংসারটা চলে, বুঝেছো? ঘরে চলো পিসি, ঘরে চলো। হ্যাঁ, দেখলি দিদি, মেজো দিদি তার পিসির সামনে আমাদের নামে কত বড় বদনাম করে গেল। ও আসলে কি আমাদের ঘরের বউ নাকি অন্য কিছু? কোনো শত্রুর সামনেও তো শত্রু এরকম আচরণ করে না, যেটা মেজো দিদি আমাদের সঙ্গে করে। জানি না ও কি চায় আমাদের থেকে। ও তো দেখে কি আমাদের কোনো লাভ আছে রে? কথা শুনেই আমাদের যেতে হবে। চল না রে ছোট, একজন অতিথি এসেছে ঘরে, তার তো সেবা আতিথেয়তা সম্পূর্ণভাবে আমাদেরকে করতে হবে, না হলে তো আমাদেরই বদনাম হবে রে। এই বাড়িতে উঠেই তো ভালোই হলো রে বাবা। এই বাড়িতে তো আমার ভাইজির সব থেকে বেশি দাম। আমার ভাইজিটা যেন পুরোপুরি এই বাড়ির অধিকার পায়, সেটাই আমি কালকে করে দেখাবো। ভাইজি কি এমন বুদ্ধি দিয়েছি যে সে কাল সেটা করতে বাধ্য হবে। তারপর তারপর সুর সুর করে সব কিছুর ভাগ হয়ে যাবে। আমার নাম কোটি বুড়ি,
আমি যেখানেই হাত দিই সেখানেই সোনা হয়ে যায়। হা 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 হা। কাল মজা দেখার জন্য অপেক্ষায় রইলাম। জমিদার মশাই, ও জমিদার মশাই, আমাদেরকে বাঁচান জমিদার মশাই। আমার স্বামীর বর্দা আমাদেরকে সম্পত্তির ভাগ দিচ্ছে না ঠিক মতো। কতবার করে চাইলো যে আমাদের সম্পত্তিটা আমাদেরকে বুঝিয়ে দাও বুঝিয়ে দাও, কিন্তু আমাদের কথা না শুনে আমাদেরকে আরো হুমকি দিয়েছে সে। কি বলছো এসব? আমাদের গ্রামে এরকম দুর্নীতি হবে সেটা তো আমি কখনো কল্পনাও করিনি। আমি এর খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা নিচ্ছি, তুমি কোনো চিন্তা করো না গ্রামের বউ। আর শোনো রাজীব, তোমার বড়দাকে আমি ভালো মতোই বুঝিয়ে দেব যেন সম্পত্তিটা ভাগাভাগি করে 3 ভাইয়ের মধ্যে। জমিদার মশাই, তাতে তো খুবই ভালো হয়, কারণ আমার গিন্নিটা না খুবই কষ্টে আছে। ওদের অত্যাচার আর সহ্য হচ্ছে না। সারাদিন আমি বাইরে কাজ করি তো, আর ওরা মিলে আমার গিন্নিকে খুবই মারধর করে। আপনি বলুন না জমিদার মশাই, এটা কি ঠিক কোনো কাজ হলো? না না, এটা তো খুবই জঘন্য একটা কাজ। আমি আজকের মধ্যেই তোমার দাদাকে বলে দেব যেন ও সম্পত্তিটা ঠিকঠাক ভাগ করে নেয়। একটু যদি এদিক ওদিক হয় তো তাকে আমি শুলে চড়াবো, দেখে নিও। ঠিক আছে জমিদার মশাই, আপনি তো আমাদের শেষ ভরসা। আপনার জন্যই তো আমরা কত ভরসা খুঁজে পাই। আপনি যদি না থাকতেন না, তাহলে আমাদের দুজনের গ্রাম ছাড়া হওয়া ছাড়া আর কোনো উপায়ই ছিল না বেঁচে। আপনি সব সময় ভালো থাকবেন জমিদার মশাই, এই আশাই আমরা সব সময় করি। আমরা তাহলে যাই জমিদার মশাই। ছোট থেকে যে ভাইকে আমি নিজের সন্তানের মতো মানুষ করেছি, সেই ভাই জমিদারের কাছে উল্টো পাল্টা বলে এসেছে আমার নামে। তার থেকে লজ্জার আর ঘৃণার কি এ পৃথিবীতে আর কিছু আছে? আর তুই খোঁচা করে বলতি যে আমাদের সাথে তুই থাকতে চাস না, তাহলেই তো আমি এখান থেকে চলে যাই সারা জীবনের মতো। শোনো তোমরা, আমার স্বামী এই বাড়িটা তোমাদের 2 ভাইয়ের মধ্যেই ভাগ করে দিয়ে গেল। না বড়দা, না দিদি, এরকমটা তোমরা করো না। আমরা চাই না তোমাদের থেকে আলাদা হতে। আমরা চাই সারা জীবন যেন সবাই একসাথে থাকতে পারি। মেজদার জন্য তোমরা চলে যেও না। আমাদের কথাও একটু ভাবো, দয়া করে যেও না। পাগলিকে না বলে আর ছাগলিকে না খায়। তোমরা চলে যাচ্ছ তো যাও না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি শুরু করেছোটা কি শুনি? তোমরা যদি এতই মিল হয়ে থাকো, তাহলে তোমার ছোট ভাইকেও নিয়ে যাও না তোমাদের সাথে করে। আমাদেরকে পুরো বাড়িটা দিয়ে দিলেই তো হয়। এত নাটক করার কি আছেটা কি শুনি? যাত্রাপালার মঞ্চ বানিয়ে ফেলেছি এই সংসারটাকে। দাদা বৌদি, আমি সত্যি লজ্জিত। তোমাদের ছোট ভাই হয়ে তোমাদেরকে সম্মানটা দিতে পারলাম না। নিয়তির কাছে হেরে গেলাম আমরা। আমি চাইলে জোর করে সবকিছুই করে নিতে পারতাম, কিন্তু ওই যে সম্মানের ভয়, লোকে কি বলবে। না ভাই, তোমার কিচ্ছু করতে হবে না, শুধু আমাদের জন্য আশীর্বাদ করো যেন আমরা যেখানে থাকি না কেন ভালো থাকি, আর তোমরাও শান্তিতে থেকো, কেমন? এই সংসারের প্রতি একটা আলাদাই মায়া ছিল, সেই মায়াটা রেখে আর কি লাভ? এই সংসার তো আমাদেরকে চায় না। শোনো, এখানে কিন্তু বর্দা নেই যে আমাদের মুখের উপর তোমরা কথা বলবে। বর্তমানে আমরাই সব এই পরিবারের। বেশি করলে না জমিদার মশাইয়ের কাছে আবার একটা নালিশ করব, তোমাদেরকেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তাই যত চুপচাপ থাকবে ততই ভালো। কিন্তু বৌদি, এটা তো অন্যায়, কারণ দাদার পুরনো ব্যবসাটা কত কষ্ট করে দাঁড় করিয়েছিল সেটা কি তুমি জানো? দাদার ব্যবসাটাকে তোমরা অন্যের কাছে বিক্রি করে দিতে চাইছো, এটা তো খুবই অন্যায় কাজ। এটা আমি আমার জীবন থাকতেও হতে দেব না, বুঝেছো তোমরা? আরে যা যা, তুই যেটা ইচ্ছে সেটাই করে নে, কিন্তু আমি যেটা বলেছি সেটাই হবে এই বাড়িতে। ছোট আছিস, ছোটর মতো থাক, এত বড় হবার চেষ্টা করবি না। নিজেকে কি ভেবেছিস খুব বড় কেউ হয়ে গেছিস? ঘাড় ধাক্কা দিয়ে না তোকে আর তোর বউকে বের করে দেব। পাজির পা ছাড়া শয়তানের গা ঝাড়া।
রাজীব, এই হতচ্ছাড়া রাজীব, বাড়িতে আছিস নাকি রে? তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি। তোর এই বাড়ি, জমি, সম্পত্তি, ব্যবসা সবকিছু এখন থেকে আমার। আমার কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে বেঁচে গিয়েছিস নাকি? সব সম্পত্তির দলিল কিন্তু আমার কাছেই আছে। তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি, না হলে কিন্তু তোকে নিয়ে থানায় যেতে দেরি হবে না আমার। আরে মোড়ল মশাই, এটা আপনি কি কথা বলছেন? রাজীব দাদা কি করেছে আপনার সাথে? আমি তো কিছু বুঝতে পারছি না মোড়ল মশাই, একটু খোলসা করে বলুন তো। আর রাজীব দাদার বউ তো সকাল থেকে বাড়িতে নেই, কোথায় জানি চলে গেল। ওই হতচ্ছাড়া বাড়িতে থাকবে কি করে বলতো? এই বাড়ি, ব্যবসা, সম্পত্তি সবকিছুই তো আমার কাছে বন্ধক রেখে অনেকগুলো টাকা নিয়েছিল রে। ওই টাকা শোধ করতে পারিনি, তাই সবকিছু আমার এখন থেকে। কি বলছিস রে তুই ছোট? রাজীব সব কিছু বিক্রি করে দিয়ে পালিয়ে গেছে। জীবন ভর আমি কি করলাম তোদের জন্য, আর আজকে রাজীব এটা আমাদের সাথে করতে পারলো কি করে? কিভাবে কিভাবে আমার বাবার সম্পত্তি বিক্রি করে দিতে পারলো? দাদা, তুমি কোনো চিন্তা করো না, ওর বিচার ঈশ্বর নিজেই করবেন। আমি জানি না গো দাদা, জানি না ও কিভাবে এত স্বার্থপর হয়ে গেল। নিজের বউয়ের কথা বেশি চিন্তা করেছে আমাদের থেকে। তাও যদি নিজের বউ ভালো কিছু চিন্তা করতো, তাও শুনতো, কিন্তু তার বউ তো সব কূটনীতি শিখিয়েছে তাকে। যেটা কপালে নেই সেটা বলে কি লাভ গো? শুধু শুধু চোখের জল ফেলো না তো। শোনো তোমরা, তোমাদেরও তো থাকার কোনো জায়গা নেই। এই নদীর পাড়ের ভাঙা বাড়িটাই তো এখন থেকে আমাদের সম্বল। নদীর পাড়ে যে এক টুকরো জমিটা আছে, সেখানে না হয় তোমরা দু ভাই মিলে চাষাবাদ শুরু করে দাও। আর আমরা দুই বউ মিলে ঘরটা সামলাবো। তোমরা বাইরের কাজ করবে আর আমরা ঘরের কাজ করব। এভাবেই আমাদের বাকি দিনগুলো কেটে যাবে। কপালে যা লেখা ছিল তাই হয়েছে। কিন্তু মেজদা আমাদের সঙ্গে বেশি অন্যায় করে ফেলেছে। মেজদাকে ঈশ্বর কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন না।